আসসালামু আলাইকুম। বহুদিন পর তোমাদের রিকোয়েস্টের রাজনীতি বনাম প্রেমনীতি উপন্যাসের তৃতীয় পর্ব নিয়ে হাজির হলাম। প্রকৃতপক্ষে উপন্যাসটি আমার কাছে অত্যন্ত মনোগ্রাহী ও অন্তর্মুখীভাবে প্রফুল্ল মনে হচ্ছে। ইচ্ছে ছিল এই উপন্যাসটি সম্পূর্ণ পাঠ করে শেষ করা, কিন্তু সময়ের সংকট এবং আল্লাহর প্রদত্ত 12 মাসের অসুস্থতার বিধিরতায় আর সম্ভব হয়নি। যাই হোক, আপনাদের প্রতিক্রিয়া জানতে আগ্রহী, কমেন্টে প্রকাশ করবেন। দীর্ঘ কথাবার্তা এড়িয়ে চলুন তৎক্ষণাৎ পাঠ শুরু করি। হ্যালো এভরিওয়ান, শুরু করছি রাজনীতি বনাম প্রেমনীতি পর্ব সংখ্যা 3। লিখেছেন মাহারিন মৌরিথা ত্রিন। সময় বেলা 1:35। বেসিক ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্লাস শেষ করা হয়েছে মাত্র। এখন বাদ রয়েছে একটা মাত্র কুইজ, এরপরে ছুটি। জাহাঙ্গীর আলম স্যারের ক্লাসে আসতে কিছুটা সময় হাতে রয়েছে বিধায় শেহরিন নিজের করা নোটটায় আরও একবার চোখ বুলিয়ে নেয় গভীর মনোযোগে। হাই শেহরিন। খাতা হতে দৃষ্টি তুলে উপরে তাকায় শেহরিন। 2-3 জন ক্লাসমেটকে হঠাৎ তার সম্মুখে একসাথে দেখে ভ্রু কুঞ্চিত হলেও পর মুহূর্তে সে মুখে মৃদু হাসি টেনে বলে, হ্যালো এভরিবডি। হ্যালো এভরিবডি। পূর্ণা এগিয়ে এসে শেহরিনের পাশটায় বসে, কৌতূহলী চোখে তাকিয়ে বলে, তোমার করা নোট? হ্যাঁ। একটু দেখতে পারি? শিওর প্লিজ। পূর্ণা শেহরিন থেকে নোটটা নিয়ে কয়েক পৃষ্ঠা উলট পালট করে দেখে। গোছালো হাতে সুস্পষ্ট সব লেখা। প্রত্যেকটা লেকচারের মূল বিষয়গুলো সুন্দর করে পয়েন্ট আকারে লিখে রেখেছে সে। তূর্ণার সাথে আশা, আনিকা, বর্ষাও বেশ অবাক হয় নোট দেখে। বাহ, অর্ক, নিশি, জায়ান ওরা তো দেখছি সত্যি বলেছে। তোমার করা নোট আসলে চমৎকার। এত সাজিয়ে গুছিয়ে আমাদের কখনোই করা হয় না। জাস্ট স্পেসলেস দোস্ত। এনিওয়ে, আমরা কি একটু নোট পেতে পারি শেহরিন? যদি তুমি কিছু না মনে করো, আসলে আমরা কেউই এই ক্লাস ঠিকমতো করতে পারিনি। উই আর ফ্রেন্ডস, তূর্ণা। দেয়ার ইজ নো নিড টু শো সো মাচ কার্টেসি। প্লিজ টেক ইট। তুমি খুব ভালো মেয়ে শেহরিন। শেহরিন স্বতঃস্ফূর্ত হাসে, দৃঢ় কণ্ঠে বলে, ইটস ওকে। কুইজের সময় আসে। আজকের কুইজের ফরম্যাট শর্ট অ্যান্সার কোয়েশ্চেন এবং বিষয়বস্তু লিনিয়ার অলজেব্রা ও ডিফারেন্সিয়াল ইকুয়েশন। জাহাঙ্গীর আলম স্যার কাটায় কাটায় 20 মিনিট ধরে কুইজে নেন। এর মাঝে সবাই একটু একটু কারচুপি করলেও শেহরিন নিজস্বতায় সম্পূর্ণ করে পুরোটা। অবশ্য তার কথা বলার খুব একটা মানুষও নেই। তার সঙ্গে লুকিয়ে চাপিয়ে একটু ডিসকাস করবে, এখানে হবে যার সঙ্গে। প্রথম বর্ষের 6 মাস পার হচ্ছে। এর মধ্যে এক রিতমার সাথে তার হয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। একে অপরকে মোটামুটি ভালো ফ্রেন্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে। এছাড়া উল্লেখ করার মতো কোনো ফ্রেন্ডস নেই তার। দুঃখজনক হলেও বিষয়টা সত্যি। কেননা এবার তাদের সেশনে যারা সিভিল বিভাগে রয়েছে 90% চট্টগ্রাম বা তার আশেপাশেরই। দূর বলতে শেহরিন সহ হাতে গোনা কয়েকজন মাত্র। লোকালদের সর্বক্ষেত্রেই দাপট থাকে বেশি। পরিচিত আলাদা ট্যাগ, বন্ধুমহল ওদের নিয়ন্ত্রণে থাকে। নতুনদের এই ক্ষেত্রে কষ্ট হয় মানিয়ে নিতে। সহজে তাদের দলবদ্ধ কলোনিতে নিজেদেরকে মেলে ধরার সুযোগ না, এখানে হবে সুযোগ মেলে না। তবুও বাকি কয়েকজনের মধ্যে শেহরিন কিছুটা পরিচিতি পেয়েছে শুধু ভালো পড়াশোনা এবং এক্সট্রা কারিকুলামে অ্যাক্টিভ বলে। কুইজ শেষে ব্যাগ নিয়ে বের হয় ক্লাসরুম থেকে শেহরিন। আজকে কেন যেন খুব বেশি একা লাগছে নিজেকে। হয়তো রিতমা আসেনি, এজন্য এই মেয়েটা যেদিন আসে না সেদিন শেহরিনের কাছে নিজেকে অন্ধ লাগে, অচেনা লাগে সব কিছু। একাডেমিক বিল্ডিং পার হয়ে কিছুটা দূরে যেতেই ব্যাগ হতে সাইলেন্ট করে রাখা ফোনটা ভাইব্রেট করে। কম্পনরত আওয়াজে শেহরিন হাঁটার গতি কমিয়ে ফোন বের করে রিসিভ করে। একমাত্র বাবা ছাড়া এই মুহূর্তে অবশ্য তাকে ফোন দেওয়ার মতো কেউই নেই। দুপুরের খাবারের খোঁজ নিতে সে যে ফোন করবে এটা শেহরিন আগে থেকে জানতো। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? জি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ। কোথায়? বাসায় ফেরোনি এখনো? শেহরিন কিছুটা হেঁটে শহীদ মিনার প্রাঙ্গণে এসে বসে। মধ্য দুপুর হওয়ার সময় হওয়াতে
এদিকটায় মানুষের আনাগোনা খুব কম। নিরিবিলিতে কিছুক্ষণ বাবার সাথে ভাব প্রকাশ না করলে তার দিন কাটবে না। ক্যাম্পাসে বাবা কুইজ ছিল জন্য আজকে একটু লেট হয়েছে। ও আচ্ছা আচ্ছা বাবা। জি মা। শাহরিন কিছুক্ষণ চুপ হয়ে যায়, অতঃপর অদূর পানে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে নিমজ্জিত স্বরে বলে, ভার্সিটিতে কেউ কারো বন্ধু হয় না, কথাটা কি সত্য বাবা? রিজওয়ান সাহেব বাসায় ফেরা মুহূর্তে গাড়িতে বসা অবস্থায় মৃদু হাসেন, স্নেহময় কণ্ঠে বলেন, রিতমা তোমার বন্ধু নয়? বাবা। তাহলে? ও ছাড়া আর কেউ নেই তো? হয়ে যাবে মা, কেবল তো শুরু। দরকার হলে তুমি সবার সঙ্গে মিশবে, কথা বলবে, নিজ হতে ফ্রেন্ডশিপ করবে। আমি চাই বাবা, বাট ওরা কেউ রেসপন্স করে না। ওদের সবারই আলাদা একটা সার্কেল রয়েছে, কেউ সংযোজন করে না সেখানে কাউকে। ঠিক আছে, তাহলে তোমরা যারা বাদ বাকি রয়েছ তারা মিলে একটা সার্কেল করো, অচেনা সার্কেল। হা হা। শেহরিন বাম হাতে নখ ঘটে ভারী মুখ করে বলে, রিতমা অতি শীঘ্রই আমেরিকা চলে যাচ্ছে বাবা, ফুল ফ্যামিলি সহ। ওদের অলরেডি ভিসা হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে? হ্যাঁ, আমি এখন একা হয়ে যাব। আমার ভালো লাগছে না কিছু বাবা। সাবরিনা শেহরিন অনিবাকে কি ডিপার্টমেন্টের কেউ চিনে না? চেনে, তাহলে চেনা আর বন্ধুত্বের মধ্যে বিস্তার পারাক বাবা। রিতমা ছাড়া ক্লাসের সবাই আমাকে নোটের কারণে চেনে। ওদের কাছে আমার চেয়ে আমার নোটটা বেশি গুরুত্ব পায়। রিজওয়ান সাহেব বাসায় প্রবেশ করতে করতে বলেন, ভেরি গুড। তাহলে মন খারাপ করছো কেন? মানুষকে মানুষ চেনে কর্মের মাধ্যমে। আর বন্ধুত্ব? ভার্সিটি লাইফে এই 4-5 মাসে এসেই বুঝেছি একা চলা সম্ভব নয়। তোমার কেমন ফ্রেন্ড দরকার বলো? কার সঙ্গে ক্যাম্পাসে একটু আড্ডা দিবে? সরি, এখানে হবে যার সঙ্গে ক্যাম্পাসে একটু আড্ডা দিবে, ঘোরাঘুরি করবে, সকল বিষয় নিয়ে প্রাণ খোলা ডিসকাস করবে, ঘুরবে, তাই তো? ওকে, দ্যাটস মিনস একটা টাইট ফ্রেন্ডশিপ তুমি চাইছো। ইউনো শাহরিন, একটা টাইট বন্ধন গড়তে কত সময় লাগে? লং টাইম। ইয়েস, লং টাইম। তাহলে তুমি জাস্ট 5-6 মাসে এসে সম্পূর্ণ অচেনা পরিবেশে কিভাবে আশা করছো সেটা? বরং আমি তো বলবো তুমি লাকি, কারণ রিতিমাকে মাত্র কয়েকদিনের পরিচয়ে ওর সাথে সুন্দর বন্ডিং তৈরি করতে সক্ষম হয়েছ। এটা অনেকেই পারে না শাহরিন। এফোর্টটা আমারই বেশি ছিল বাবা, যদিও রিতমা খুব ভালো একটা মেয়ে। আচ্ছা, আমার কথা শোনো, তুমি কি এটা নিয়ে খুব বেশি মন খারাপ করে আছো? শাহরিন ভাবুক দৃষ্টিতে তাকিয়ে বলে, খুব বেশি নয়, তবে একটু তো। ওকে, দ্যাটস ফাইন, এটুকু থাকতেই হবে। এনি টিপস? রেজওয়ান সাহেব শান্ত কণ্ঠে বলেন, মা। জি বাবা। জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব নিজেকে দাও, এরপরে আপনজন। বন্ধুত্বের রং বদল ঘটে, মানুষ পরিবর্তন হয়। তুমি যাকে খুব কাছের বলে মনে করবে তার একটুখানি খারাপ তোমাকে ভীষণ কষ্ট দিবে। তার চেয়ে বরং সবাইকে বন্ধু ভাবো, ভার্সিটিতে সবাইকে সমানভাবে দেখো। তোমার পুচকা খেতে মন চাইলে যে কোনো একজনকে বলে দেখো, নিশ্চয়ই যাবে। তোমার পড়া নিয়ে কোনো সমস্যা হলো 1000 জনের মধ্যে একজন থাকবে যে কিনা তোমাকে একটু হলেও সাহায্য করবে। তুমি এতটুকুতে সন্তুষ্ট থাকো। তুমি মানুষের থেকে নিজের চাহিদা কমাও। যত চাহিদা কমিয়ে রাখবে সেটা তত তোমাকে প্রশান্তি এনে দেবে। তখন একটুখানি হলেও ভালো তোমার কাছে বিশাল ভালো মনে হবে। মূলত ভার্সিটি লাইফে স্পেসিফিক শব্দটা এনো না, আর নিজেকে সর্বদাই পজিটিভ রাখার চেষ্টা করো, কারণ এই 4টা বছর কীভাবে কেটে যাবে বুঝতেই পারবে না। এই যে এখন মন খারাপ লাগছে তোমার, রীতিমা চলে যাওয়ার মিনিমাম 1 মাস পর তুমি আমাকে এই কথাটা আর বলতে পারবে না। তোমার মনেই আসবে না, কারণ তুমি একাকিত্বে থাকলে সেটাতেই অভ্যস্ত হয়ে পড়বে। আমরা মানুষেরা কোনো কিছু ফেস করার আগে প্রচুর ভয় পাই, কিন্তু সবশেষে সেটার মধ্যে দিয়ে যখন যাই তখন আর ভয় লাগে না। এটা সৃষ্টিকর্তা হতে প্রদত্ত একটা বিশেষ ক্ষমতা। এনিওয়ে, এর চেয়ে বরং সৃষ্টিকর্তার কাছে প্রে করো তোমার লাইফ পার্টনার যে হবে সে যেন ফ্রেন্ডলি হয়। লাইফ পার্টনার বেস্ট ফ্রেন্ড হলে আর কি চাই? তখন না হয় সব কষ্ট উগরে সবাইকে বলবে, আর ইউ? শাহরিন
বাবার কথায় হেসে উঠে, মনের মধ্যে জমানো মেঘ কেটে রোদ উঠে নিমিষেই। নিজের মধ্যে আত্মবিশ্বাস সে ফিরিয়ে আনে। একাই চলবে সে, তবে একা চলার মধ্যে কেউ বন্ধু হতে চাইলে মানা করবে না, সবাই তার বন্ধু। বাবা, আর তোমাকে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে না। একটা মানুষকে এত ধন্যবাদ দেওয়া যায় বলো? রিজওয়ান সাহেব শব্দ করে হেসে ওঠেন, সন্তুষ্ট চিত্তে বলেন, আমার মায়ের থেকে ধন্যবাদ শুনতে শুনতে আমি টায়ার্ড হয়ে গিয়েছি। কোনোভাবে কি এই ফর্মাল কার্টেসি বন্ধ করা যায় না? না বলেও তো উপায় পাই না বাবা। তোমার কাছে যে আমি চিরঋণী, ঋণ শোধ করার একটা উপায় আছে। শাহরিন হাত গণিতে সময় দেখে উঠে পড়ে। হাঁটা পথে শুধায়, কি সেটা? এটা পরে বলবো, এখন অনেক সময় পার হয়ে গিয়েছে। দ্রুত বাসায় যাও, ফ্রেশ হয়ে খাবার খাও। আর কোনো কথা নয়। তুমি লাঞ্চ করেছ? আমার মায়ের সাথে করব। ওহো বাবা, দাঁড়াও, আমি এক্ষুনি বাসায় পেরেছি। সাবধানে। বলা নেই কওয়া নেই, এক পশলা বৃষ্টি বয়ে যায় বিকাল বেলায়। সারা দুপুর দুপুর মন ভার করে থাকা মেঘ বিকেলে এত রাগ ছেড়েছে শহরের বুকে। অতপর স্বচ্ছ ঝকঝকে আকাশ পরিষ্কার হয়ে উঠতেই দেখা মেলে রংধনুর সাতরাঙা রং। কি মায়াময়, কি অপরূপ দেখতে! তাকালেই যেন মন ভালো হয়ে যায়। সদ্য ম্লান সেরে ওঠা সরি, এখানে একটু ভুল আছে। শত স্নান সেরে ওঠা গাছপালাগুলোকে চকচক করছে। পাতার ভাঁজে এক ফোঁটা দু ফোঁটা করে টুপুর টুপুর করে পানি পড়ছে সমান তালে। বৃষ্টি ভেজা দুপুরে একটা সুন্দর ভাত ঘুম দিয়ে উঠে শাহরিন। হাত পা মুচড়িয়ে এপাশ ওপাশ করে সে তার গভীর ঘুমের রেশ কাটায়। ফোনটা হাতে নিয়ে এক দৃষ্টিতে সময়ের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। বিকেল 5টা 47 মিনিট। 6:30টার দিকে বের হতে হবে। যদিও বিন্দুমাত্র ইচ্ছা ছিল না তার এই বের হওয়ার প্রতি। আরও একটু লম্বা ঘুমের ইচ্ছা ছিল ব্যাপক, কিন্তু বিধি ভাম। মামার অফিস সহকারীর বিয়ে, ফুল ফ্যামিলি নিমন্ত্রণের পাল্লায় পড়েছে। মামা অলরেডি তাকে 2-3বার ওয়ার্নিংও দিয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে রেডি হতে। এরপরেও না হলে ভীষণ রাগ করবে। তড়াক করে লাফিয়ে উঠে বসে সে বিছানা হতে। হাত খোঁপা করে চুলটা কোনো মতে বেঁধে 4 পাল্লার কাঠের আলমারিখানা খোলে। 2 হাত কোমরে চেপে ভাবতে থাকে কোন রঙের শাড়িটা আজ পরবে সে। পার্পেল আর বটল গ্রিন, দুটো শাড়ি বের করে শাহরিন কালার চুজ করতেই অনেকটা সময় নেয়। গায়ের সাথে ধরে আয়নার এদিক সেদিক নানান কায়দা করে অবশেষে মনস্থির করে বোতল গ্রিনটাই পরবে। সবুজ সব কিছুই তার প্রিয়, আর আজকে বৃষ্টি ভেজা দিনে এটা একটু বেশি ফুটে উঠবে। ফ্রেশ হয়ে এসে দক্ষ হাতে শাড়ি পরে নেয় সে। সুন্দর সিল্ক শাড়িটার আঁচলে তার পাড়ে সোনালি সুতোর মোটিফে কাজ করা তার এখানে ভুল আছে। শাড়িটার আঁচলে আর পাড়ে সোনালি সুতোর মোটিফে কাজ করা আম পাতা আর ফুলের নকশা। অনিবা, জি মামি, হলো তোমার? হয়ে এসেছে। শাহরিন তড়িঘড়ি করে কানে এক জোড়া ঝুমকা পরে নেয়। চোখের নিচে হালকা কাজল টেনে চুলগুলো আশ্রে ছেড়ে দেয় পিঠ বরাবর। হাতে ঘড়িটা পরে নেয় সে। তারপর ফোন নিয়ে বের হয়ে যায় গন্তব্যের উদ্দেশ্যে। এটা কি অনিবাফু, খারাপ লাগছে? মোটেও না। এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, আমি তো চোখেই ফেরাতে পারছি না। ওরে বাবা, তাই? মোমোর প্রশংসা বাণীতে শাহিদা বেগম গাড়িতে উঠা মুহূর্তে শাহরিনের দিকে এক পলক তাকায়, ধীরে সুরে বলে, আসলেই সুন্দর লাগছে তোমাকে। মাঝে মধ্যে শাড়ি পরতে তো পারো। শাহরিনের গাড়ির দরজা খুলতে গিয়ে হাত থেমে যায়। স্তব্ধ চোখে তাকায় সে মামির দিকে। মুখটা পরিস্থিতি ভেদে শুধু হা হয় না। মামি তার প্রশংসা করলো? মামি, এটাও হতে পারে? আল্লাহ, সূর্য আজকে কোন দিক থেকে অস্ত যাচ্ছে? অনি বাপু, কি হলো? না, কিছু না। শাহরিনের এক মন এক লহমায় ফুরফুরে হয়ে যায়। এই যে মামির কাছে পাওয়া ছোট্ট প্রশংসা তাকে বিশ্ব সুন্দরীর ন্যায় অনুভূতি জাগাচ্ছে। আজ মনে হচ্ছে সে সুন্দর। মনে মনে ঠিক করে বাসায় গিয়ে সে শতবার আয়না দেখবে, লজ্জায় লাল নীল হবে। মামি তাকে সুন্দর বলেছে মানে সত্যি তাকে সুন্দর লাগছে দেখতে। ইস, বের হওয়ার সময় কেন একটাবার নিজেকে আবারও আয়নাতে দেখলো না? এশিয়ান হাইওয়ে
সন্ধ্যা ৭টা। বৃষ্টি ভেজা ঝকঝকে বিকাল ঝেড়ে সন্ধ্যা নেমেছে ধরণীতে। একটু গাঢ় নজর বুলাতেই দেখা যাবে আকাশে ফের কালো মেঘের করাত দাগ, যার কারণে হাইওয়ের দুই পাশে সোডিয়াম লাইটগুলোর আলো দেখাচ্ছে বিষণ্ণ হলুদ। নিথর পাহাড়গুলো চুপিসারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অদূর পানে। ক্ষীয়মান বাতাসে মেশে ধুলো আর যানবাহনের পোড়া ডিজেলের গন্ধ। বন্দর নগরীর ব্যস্ত হাইওয়ে কাঁপিয়ে একের পর এক গাড়ি ছুটে চলছে বুলেটের গতিতে। এশিয়ান হাইওয়ের এক কোণে দাঁড়িয়ে আছে একটা সাদা প্রাইভেট কার। নিশ্চুপ নিস্তব্ধ তার চারপাশ। জানালায় গ্লাসের ভেতরে অংশকে করেছে অন্ধকার, যার কারণে বোঝা দেয় অভ্যন্তরে বসা মানুষটার অভিব্যক্তি। সময় পায় দুজন সচিত্তে এগিয়ে এসে নক করে মৃদুভাবে। গ্লাস নেমে যায় সঙ্গে সঙ্গে। স্যার এসেছে। গাড়ির দরজা খুলে বাইরে পা রাখে সান্নিধ্য। প্রশস্ত কাঁধ আর কঠোর চোয়ালে টান টান হয়ে দাঁড়ায় সে জৈনিক ব্যক্তির সামনে। হাত দ্বারা ইশারা করে আসিফ এবং রিমনকে পেছনে চলে যাওয়ার নির্দেশ দেয়। ভালো লাগছে আপনাকে দেখতে। দেখুন এমপি সাহেব আপনাকে এখানে। আমি আমার কাজ করে ফেলে এখানে আসিনি আপনার কথা শুনতে। আমি এসেছি আমার কথা আপনাকে শোনাতে। শাহমাত সাহেব সান্নিধ্যের কথায় নিজের কথা থামিয়ে ফেলে। ধারালো চোখে দৃষ্টি স্থাপন করিয়ে বলে, জি বলুন। আপনি কি চান আজকের এই রাত আপনার জীবনের শেষ রাত হোক? ভয় দেখাচ্ছেন এমপি সাহেব? ভয় পান না আপনি? না। সান্নিধ্য সাদা পাঞ্জাবির হাতা গুটিয়ে ধীরে ধীরে তাদের মধ্যকার শেষ দূরত্বটুকু বোঝায়। পেশিবহুল হাতের শিরা ফুলে উঠে তার ক্রোধের অনলে পুড়ে। তীক্ষ্ণ জবানে উচ্চারণ করে, পূর্ব কোনো পত্রিকা অফিসের হলুদ সাংবাদিকের ম্যানেজার শাহমাত সর্দার, যিনি কিনা এমপি সান্নিধ্য শাহজাদ খানের বিরুদ্ধে দুর্নীতির নীল নকশা তৈরি করার খবর ছাপানোর নির্দেশ দিয়েছে। আজ রাত 11টার 2421টা পত্রিকার কপি ছাপানো হবে, তাই না? দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোতেও প্রকাশ পাবে। শাহমাত সাহেব মুখ খোলার আগেই শক্ত হাতে তার গলা চেপে গাড়ির উপরে এনে টেনে মাথা ঠেকায় সান্নিধ্য। শত্রুপক্ষকে আঘাত করার সময় সে বরাবরের ন্যায় হয়ে যায় শান্ত, তবে তার চোখে পড়ে স্ফুলিঙ্গের বিস্ফোরণ। আমি ভালো মানুষের জন্য কাজ করি, খারাপ মানুষের জন্য কাজ করি। আপনাকে ডুবানোর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। এখানে হবে আমাকে ডুবানোর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো শাহমাত। তোমাকে বারে বারে বাঁচার সুযোগ এই এমপি দেবে না। একদম গলার রক টেনে বের করে আনবো। চার কুত্তার বাচ্চা, এমপি হয়ে বাহাদুরি? সান্নিধ্য গলা চেপে টেনে তুলে সরাসরি আছাড় মারে গাড়ির সম্মুখে। পরপর 2-3 বার বেধড়ক আছাড়ে শাহমাতের নাক মুখ থেতলে গিয়ে রক্ত ছড়িয়ে পড়ে। রক্তাক্ত হয়ে ওঠে সাদা গড়িটা। মুখ দিয়ে গোঙানির আওয়াজ বের হয়। স্তিমিত নেত্রে সামনে দাঁড়ানো ঠান্ডা মেজাজ রূপী ভয়ঙ্কর মানুষটাকে দেখে সে। আমাকে খেপাতে এসো না শাহমাত। একদম কলিজা পুড়ে গুলি চালিয়ে দিতে আমার কনিষ্ঠ আঙ্গুলও কাঁপবে না। তোমাকে মারলে আবর্জনা নম্বর 6 দূর হবে, আর টার্গেট তুমিই থাকবে। ক্ষমতা? সান্নিধ্য পকেট হতে পিস্তল বের করে জ্বলন্ত চোখে তাকায় শাহমাতের দিকে। ঠোঁটের কোণে সামান্য হাসি ঝুলিয়ে পিস্তলের বেনিট দিয়ে শাহমাতের গালে আছাড় কাটে। এখানে হবে আঁচড় কাটে, আছাড় না, ভুল আছে। রক্তের ফোঁটা ঝরে সঙ্গে সঙ্গে। ইয়েস, পাওয়ার। এই 5 বছর চট্টগ্রাম শহর একদম রাজত্ব করে যাব। শাহমাতের শরীর রক্তে ভিজে ওঠে। পিছন হতে আসিফ এসে সম্ভ্রম স্বরে বলে, স্যার ক্রসফায়ার করে দিন ডিরেক্ট, বাকিটা আমরা সামলে নিচ্ছি। লৌহধাতব বস্তুটি শাহমাতের পেট বরাবর চলে আসে, ট্রিগারে আঙ্গুল বরাবর পড়ে। শাহমাত
অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে দেখে সান্নিধ্যকে। কল্পনাতেও ভাবেনি এই পুরুষটার শান্ত রূপের আড়ালে কতটা নিষ্ঠুর প্রতিচ্ছবি আঁকা। হাইওয়ের মাঝে এই পাবলিক স্থানেও যার কারণে এমন নৃশংসতা করতে পারে, তার একটু কি ভয় ডর নেই? নির্দ্বিধায় ক্রসফায়ারের মতো কঠিন জিনিসের দিকে কিভাবে অগ্রসর হচ্ছে সে। কিন্তু নিয়তি বোধহয় আজ শাহমাতের সঙ্গে ছিল। জ্বলন্ত এমপি সাহেবকে নিস্তেজিত করতে হুট করে আগমন ঘটে এক প্রাণোচ্ছল রমণীর। রাতের অন্ধকারে পেছন হতে একখানা কালো রঙের শাড়ি, এখানে হবে ঘাড়ি আলো ফুঁড়ে এসে তাদের পাশ কেটে চলে যায়, গিয়ে থামে একদম তাদের গাড়ি হতে মাত্র কয়েক হাত দূরে। আর একটুখানি পথ সামনে কমিউনিটি সেন্টার, এখানেই শেষ হতে হলো। মোজাম্মেল একটু চেক করবে না এখানে কোথায় ফুয়েল স্টেশন? শফিউল সাহেব গাড়ি হতে নামতে নামতে বলেন, এখানে আর ফুয়েল স্টেশন খুঁজে লাভ নেই, নেমে পড়ো সবাই। জাস্ট একটুখানি হাঁটা পথ, পারবে না তোমরা? সবার মাঝ হতে শেহরিন আরও উচ্ছ্বাসিত কণ্ঠে ঠেলে বলে, 100 বার পারব। একে একে গাড়ি হতে নেমে আসে মিসেস শাহিদা, মোমো এবং আরস। সর্বশেষে শাড়ির কুচি সামলে ধীর গতিতে পিচি ঢালা রাস্তায় পা রাখে শেহরিন। ভয়ে চলা মৃদুমন্দ হাওয়ায় গতি তার শাড়ির আঁচল ধুলিয়ে তোলে। মুখের উপর অবাধে বিচরণ করে এলোমেলো চুল, মুখে তার মিষ্টি হাসি, কাজল টানা চোখে উল্লাস, এখানে উচ্ছ্বাসতা। আর এতেই চক্ষু স্থির হয়ে যায় তার থেকে কয়েক কদম দূরে দাঁড়ানো নেতা সাহেবের। রমণীর মিষ্টি হাসি এসে সরাসরি লাগে তার বুকের বাপাশে। ক্রুদ্ধ নয়ন জোড়া ফু দিয়ে নেবানো বাতির ন্যায় থপ করে নিভে যায় তার। বদলে নেমে আসে একরাশ শীতলতা। শাহমাতের পেটে চেপে রাখা পিস্তল শিথিল হয়ে আসে, সেই সাথে শিথিল হয়ে আসে তার ট্রিগারে চাপ দেওয়া আঙুল। রিমন স্যারের মুখরেখা দেখে অবাক হয়ে যায়। এতটা মগ্ন দৃষ্টিতে আজ পর্যন্ত সে কখনো তার স্যারকে কোনো রমণীর দিকে তাকাতে দেখেনি। স্যার, এই সেই মেয়ে যে বলেছিল আপনি কবিতা আবৃত্তি করেন সেদিন রাস্তায়। আজকে সকালেও বলেছে। জি স্যার। সান্নিধ্যের হুঁশ ফেরে। শাহমাতেরকে ছুঁড়ে ফেলে বলে, কিছু না, ওকে নিয়ে যাও। স্যার, এনকাউন্টার না, এবারের মতো মাফ করে দিলাম। স্যার, যেটা বলেছি সেটা করো। আসিফ রিমন আর দ্বিরুক্তি না করে টেনে নিয়ে যায় শাহমাতকে, হাইওয়ের নিচে দিকে নিয়ে যায়। তবে এমপি সাহেব তার জায়গা হতে এক পাও নড়ে না। শেহরিনের এক ঝলক প্রাণোচ্ছলতা তাকে কুপকাত করে দেয় ভেতর হতে। অশান্ত মন তার চটপট করতে থাকে, সমস্ত কাঠিন্যতা ধুয়ে মুছে যায় ভরসার জলে। রাস্তা পার হতে পারবে? এটা তো খুব ইজি। মোটেও ইজি নয়, এটা হাইওয়ে। দেখছো না দুপা হতে কিভাবে, এখানে হবে দুপাশ হতে কিভাবে গাড়ি যাচ্ছে আসছে। মামির কথায় শেহরিন এক পাশ তাকিয়ে অপর পাশে ফিরে যায়, কিন্তু গাড়ির দিকে চোখ না গিয়ে তার চোখ যায় সরাসরি লম্বা দেহের এক পুরুষের দিকে, যে কিনা নিঃসংকোচে চাহনি মেলে তাকিয়ে আছে তার দিকে এক ধ্যানে। শেহরিনের হৃদয় বাঁকা হয়ে আসে। এমপি পেটা ওটা অনিবাস। শেহরিন চোখ সরিয়ে আনে। মামার তত্ত্বাবধানে সবাই মিলে রাস্তা পার হয় সাবধানে। কমিউনিটি সেন্টারে ঢোকার মুহূর্তে কপাল ভাঁজ করে আবারও একবার অদূরে ফিরে তাকায় সে। আর তার তাকানোর সঙ্গে সঙ্গে চোখের দৃষ্টি সরিয়ে নিজেকে আড়াল করে নেয় সান্নিধ্য। গাড়িতে ওঠা মুহূর্তে দুহাত কোমরে চেপে লম্বা লম্বা শ্বাস টেনে নেয়। বুকের ভিতরে তোলপাড় হচ্ছে। অস্থিরতাকে দমাতে মাটির দিকে তাকিয়ে থাকে সে নিশ্চল ভঙ্গিতে। শান্ত কণ্ঠে ঠিকরেই বলে, আশ্চর্য, এমন লাগছে কেন আমার? সুখ নিবাস, রাত 10টা। সান্নিধ্য, বলো, কালকে একটু সময় দিতে পারবে? সান্নিধ্য খাওয়া থামিয়ে মায়ের দিকে তাকায়। নাজনীন বেগমের কণ্ঠে জড়তার সঙ্গে এলোমেলো চাহনি দেখে সে কিছুটা আন্দাজ করে নেয় নিজের মতো করে। কণ্ঠ শান্ত রেখে জবাব দেয়, কারণটা কালকেই বলতে চাচ্ছি, তুমি শুধু একটু সময় ম্যানেজ করো। সানি, কালকে তোমার ফানি আসবে। ফানি? তানিশ চুপ।
বেশি কথা বলো তুমি। দানিশ মায়ের ধমকে দাঁত কেলিয়ে অতঃপর মুখ মুখ চেপে ধরে। তিথি শাশুড়ি মায়ের সঙ্গে চক্ষু বিনিময় করে অসহায় মুখ করে বলে, এই ছেলেটাকে নিয়ে আর পারি না আমি সত্যি। কে আসছে কালকে ভাবি? তিথি সবজির বোলটা হাতে নিয়ে সান্নিধ্যের কাছে এসে দাঁড়ায়। জোরপূর্বক মুখে হাসি টেনে আমতা আমতা করে বলে, গেস্ট আসবে, একটু সবজি দেই। না, কোন গেস্ট? কোন গেস্ট? কোন গেস্ট? গেস্ট ওই যে কোনো গেস্ট। তোমার এত কিছু শুনতে হবে না, শুধুমাত্র সময়টা একটু বের করো। সান্নিধ্যের কপালে মিলিয়ে যাওয়া শিথিলগুলো ধীরে ধীরে জাগ্রত হয়, ভ্রুদয় বাঁকা হতেই পাশ হতে শাহজাহান খান বিরক্ত স্বরে বলে, এত ভনিতা করছো কেন তোমরা? সরাসরি বলে দিলেই তো হচ্ছে। রাজ্জাক ভাই তার পরিবার নিয়ে আসছেন। রাজ্জাক আঙ্কেল? হঠাৎ শাহজাহান সাহেব খেতে খেতে ভারী কণ্ঠে জবাব দেন, ওনারা পাকা কথা সারতে আসছে। ওনারা পাকা কথায় সারতে চায় সান্নিধ্য। আশা করি এবার তাদেরকে পাকা কথা এনশিওর করতে পারবো, তাই তো? আমার কাছে ভীষণ চাপ বাবা, খেতে বসেও হাজারটা কল কেটে দিতে হচ্ছে। এই মুহূর্তে কাঁচা কাঁচা কথা বলা বা পাকা কথা কোনোটাই এনশিওর করতে পারছি না। সরি, কি বলছো তুমি? এভাবে তাদেরকে আর কতবার কাজের বাহানা দিয়ে ফিরিয়ে দিব আমরা? সান্নিধ্য নিজের খাওয়ায় মনোযোগ দেয়, এক হাতে প্লেট নিয়ে স্ক্রল করতে করতে ঠান্ডা স্বরে জবাব দেয়, জটিল তো তোমরা করছো বাবা, একেবারেই না করে দিচ্ছ না কেন? বিয়ে করবে না তুমি? করব। কবে? সামনের ইলেকশনে? না, তার আগেই। তাহলে সমস্যাটা কোথায়? অনেক সমস্যা। নাজনীন বেগম ছেলের গা ছাড়া উত্তর শুনে শব্দ করে চামচ রাখেন প্লেটের উপর। মুখরেখায় কাঠিন্য ভাব এনে সুদান, সমস্যাটা বলো বলো। এইভাবে এড়িয়ে যাওয়া কেন বারবারে? কালকে রাজ্জাক ভাই আসলে আমি কি বলবো সেটা বলে দাও। কালকে সান্নিধ্য বিয়ে সরি বলবে সান্নিধ্য বিয়ে করবে না আপনার মেয়েকে। নাজনীন বেগমের চেহারায় ভয়ঙ্কর দুর্বিষহ নেমে আসে। রাজ্জাক সাহেব সম্পর্কে তার আপন চাচাতো ভাই, তাদের একমাত্র কন্যা আনবেশার সাথে সান্নিধ্যের বিয়ের কথা চলছে প্রায় 1 বছর যাবৎ, কিন্তু এমপি সাহেবের সময়ের কড়া হিসেবে কোনোভাবেই তা এগিয়ে নিতে সক্ষম হচ্ছেন না দুই পরিবারের সদস্য। কিন্তু এমপি সাহেবের সময়ের কড়া হিসেবে কোনোভাবেই তা এগিয়ে নিতে সক্ষম হচ্ছেন না দুই পরিবারের সদস্যরা। আম্মা, আপনি প্লিজ শান্ত হন, আমি দেখছি। দিদি শাশুড়ি মাকে বুঝ দিয়ে সান্নিধ্যের উদ্দেশ্যে কথা জুড়তেই বিচ্ছু তাসিন পোকা সমৃদ্ধ দাঁত খুলে বলে, ইয়ো সানি, বিয়ে করো প্লিজ। তাহলে আমি 1 মাস ছুটি নিতে পারবো স্কুল থেকে, আর বাসার মিসকে বলবো 2 মাস আসবেন না। তিথি আহত দৃষ্টিতে ছেলের দিকে তাকায়, এগিয়ে এসে বোলের অর্ধেক সবজি তাসিনের প্লেটে ঢেলে দিয়ে বলে, এটা তোমার পানিশমেন্ট, বেশি কথা বলার জন্য। পুরোটা শেষ না করা পর্যন্ত উঠতে পারবে না। বাবা! এই ছেলে চুপ। বাবাকে ডেকে লাভ নেই, বাবা ফেরেনি। এই বেবি, মানকি চুপ। আমি কথা বলছি না? তুই এত কথা বলছিস কেন? একদম চুপচাপ সবজি শেষ কর। পুমনি! চিৎকার করে লাভ নেই। নাজনীন বেগম চেয়ার হতে উঠে দাঁড়ান, মুখে আদার গনিয়ে রেখে ধমধমে গলায় বলে, বৌমা, তোমার দেবরকে বলে দাও স্পষ্ট করে কথা বলতে। রাজ্জাক ভাইয়ের সামনে আমাকে যেন ছোট না হতে হয়, আর তার উপস্থিতিটা আমি কাম্য করছি। আশা করি কথাটা রাখবে। সান্নিধ্য পানি খেয়ে উঠে দাঁড়ায়। তিথির কথার মাঝে থামিয়ে দিয়ে বলে, আমি এখানেই আছি ভাবি, আলাদা করে বলতে হবে না। সময় পেলে অবশ্যই দেখা করার চেষ্টা করব। সানজিকে চোখের ইশারায় উপরে আসতে বলে সান্নিধ্য। চলে যায় নিজের কক্ষে। নাজনীন বেগম ছেলের দায়সারা গোছের ভাব দেখে স্বামীর মুখোমুখি হয়ে দাঁড়ায়। রাগান্বিত স্বরে বলেন, আপনি কেন ছেলেকে বোঝাচ্ছেন না? এভাবে কতদিন? ভাগ্য ভালো রাজ্জাক ভাই ভালো মানুষের জন্য এজন্য কিছু বলছেন না। অন্য কেউ হলে এতদিন দফা রফা করে ফেলতো। আপনার ছেলে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে সবাইকে। ওর কাজের প্রেশার তো দেখতেই পারছো। এমপি হওয়া মুখের কথা নয় যে, দায়িত্বে বসলাম, অর্ডার দিলাম, কাজ হয়ে গেল। রাজনৈতিক হালচাল কঠিন ব্যাপার। আমজনতার মন রক্ষা করে চলতে যেমন মাথা খাটাতে হয়, সেরকম গায়ের শক্তিও ব্যয় করতে হয়। তো থাকুন এই রাজনীতি নিয়ে। ছেলের ভবিষ্যৎ এটাতেই পড়ে থাকুক। তার সংসারে
পা রাখতে হবে না। বৌমা, দুই দাদু ভাইকে নিয়ে ঘরে যাও। জি বাবা। শাহজাহান সাহেব খাওয়া শেষ করে টিস্যু দ্বারা হাত মুছে নেন। চোখে চশমা পরে ভারী গলায় বলেন, এত উত্তেজিত হবে না নাজনীন। ছেলেকে বোঝাও তোমরা। তুমি আছো, তিথি আছো, সারপারাস আছে। আপনি বাবা হয়ে ছেলেকে বুঝাবেন না? আমি ওর অবস্থাটা বুঝতে পারছি জন্য জোর করতে পারছি না। নিজেও এক সময় ওর জায়গায় ছিলাম। তো আপনি বিয়ে করেননি, সংসার করছেন না। আমি রাজনীতিতে অপরিপক্ক থাকাকালে বিয়ে করেছিলাম। যাই হোক, কথা বাড়িও না। আমি যতটুকু বুঝানোর বুঝাবো। কালকে যেহেতু বলেছে সময় বের করার চেষ্টা করবে, তো শিওর দেখা করবে। শুনুন, আমি কিন্তু কোনোভাবেই ওর অগ্রাহ্যকে গ্রহণ করব না। সাথে আমার ভাইকে খালি হাতে ফিরিয়ে দিলে সেটাও কিন্তু বরদাস্ত করব না। জোর করছো কেন? সান্নিধ্য না চাইলে পারবে ওকে এই বিয়েতে রাজি করাতে? নাজনীন বেগম নিজ ঘরে পা বাড়াতে বাড়াতে বলেন, রাজি হতেই হবে। শাহজাহান সাহেব দীর্ঘশ্বাস ফেলেন। ছেলের মাও যেমন, ছেলেও সেই রকম। ভাগ্য ভালো, বড় ছেলেটা একটু ঠান্ডা মেজাজেই হয়েছে। ওটাও গরম হলে এই বাড়িতে সব সময় আগুন দেখে জ্বলতো। পুরনো আইন এবং বাজেট দুটোই বাতিল হবে। নতুন করে প্রণয়ন কর্মসূচি গ্রহণ করার পরিকল্পনা হয়েছে। সামনের মাসে বিল পাশ করার নোটিশ যাবে, সেদিকে খেয়াল রাখবে ভাইয়া। সান্নিধ্য পিছু ঘুরে সানজিদাকে একটু অপেক্ষা করার নির্দেশ দেয়। একান্ত সচিব আরহামের সঙ্গে চলে তার কিছুক্ষণ আলাপচারিতা। সামনের মাসে সম্ভবত জাতীয় সংসদ অধিবেশন অনুষ্ঠিত হবে। এর মাঝে নতুন বিল উপস্থাপন, নির্দিষ্ট সংখ্যক বাজেট পাস কার্যকর নিয়ে কাজ করতে হবে। সঠিক হিসাব এবং সরকারের কাছে জবাবদিহির জন্য তাই সুনির্দিষ্ট ধারায় গোছানো হচ্ছে ফাইল। কিছুক্ষণের জায়গায় প্রায় 8-9 মিনিট কথা শেষ করে সান্নিধ্য ব্যালকনি ছেড়ে রুমে আসে। সিঙ্গেল সোফাটায় গা এলিয়ে স্থির হয়ে বসে বোনের সামনে। আমার কিছু ইনফরমেশন লাগবে। আমি বুঝতে পারছি না ভাইয়া, তোর আসলে হয়েছেটা কি? এত ঘন ঘন ডাক পড়ছে কেন আমার তোর ঘরে? ঘন ঘন কোথায়? 2বার ডেকেছি মাত্র। আগে তো তোর ঘরের ত্রিসীমানায় আসতে পর্যন্ত দিতি না, আর এখন সদরে আমন্ত্রণ জানাস। হয়েছেটা কি খুলে বল। সান্নিধ্য পায়ের উপর পা তুলে থুতনির নিচে হাত রাখে। স্থির চাউনিতে শীতল স্বরে বলে, তোর কোনো ফ্রেন্ড সুয়েটের সিভিল ডিপার্টমেন্টে পড়ে? পড়ে? আমার ফ্রেন্ড? হ্যাঁ। ওই তো তাকোয়া, কিন্তু কেন? সানজির সন্দেহ মাখা চোখে তাকানো দেখে সান্নিধ্য ঠোঁট গোল করে নিঃশ্বাস ছেড়ে বলে, আমার ইনফরমেশন লাগবে। হেল্প করতে বল ওকে। ঝেড়ে কাশুন এমপি সাহেব। আমি আপনার ক্লায়েন্ট নয় যে পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলতে হবে। আর আপনার চোখ মুখ ভাব সাব দেখে বেশ পরিবর্তন লাগছে। প্রেমে পড়েছেন নাকি মনে হচ্ছে? জি। এই বুড়াকালে ছেলে মানুষ কখনো বুড়া হয় না। 80 বছরেও 4টা বিয়ে করার সক্ষমতা রাখে তোর মধ্যে, সেটারই প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। বাই দ্য ওয়ে, মেয়েটা কে? নাম কি? মেয়েটা একটা মেয়ে, এইটুকু জানি, নাম জানি না। সানজি চোয়াল ঝোলায় অবাক চোখে তাকিয়ে বলে, আর কিছুই না? সুইটের সিভিল ডিপার্টমেন্টে পড়ে, 1ম বর্ষ। ভাইয়া, তোর কার্যকর্ম দেখছি খুবই কাঁচা। একটা মেয়ের প্রেমে পড়লি অথচ তার নাম জানোস না? শুধুমাত্র দেখে প্রেমে পড়েছিস? সান্নিধ্য সোপায় হেলান দিয়ে চোখ বন্ধ করে নেয়। মনের দৃশ্যপটে ভাসিয়ে তোলে আজকের সন্ধ্যায় দেখা সেই অপরূপা সবুজ বীথিকে, যাকে দেখে তার বুকের বাঁ পাশের স্পন্দন স্বাভাবিকতা ছেড়ে হয়ে উঠেছিল উত্তাল। যার হাসি, যার এক ঝলক দৃষ্টিতে সে নিজেকে প্রমাণ করেছিল এই নারীর কাছে সে অতিশয় তুচ্ছ, দুর্বল হৃদয়ের মানুষ মাত্র, যে কিনা অবলীলায় বশ করে ফেলেছে বৃষ্টি মেদুর সন্ধ্যায় তাকে। আমার একদিনের মধ্যে মেয়ের নাম সহ ফুল ডিটেলস চাই সানজি। মেয়ে তো আমাদের জুনিয়র, তোর ভাবি। সানজি বসা ছেড়ে উঠে দাঁড়ায়, হতাশা মাখা কণ্ঠে বলে, বাট এমপি সাহেব, আমার ভাবি হওয়ার জন্য তো আরেকজন লাইনে ধরে আছে। তাকে কি করবেন? সান্নিধ্য চোখ খুলে উপর পানে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, আমার নতুন একটা ঘর তৈরি করতে হবে, আর ঘর তৈরি কাঠামোর জন্য অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ার দরকার। সুতরাং এর বাইরে আমি যাচ্ছি না।
আল্লাহ এমবি সাহেব, আপনি তো পুরোই প্রেমিক পুরুষের খাতায় নাম লিখিয়েছেন। এত মুখে খই ফুটেছে, অন্য সময় তো মুখ টিপেও কথা বের হয় না। কবিতা আবৃত্তি করি কি মুখ বন্ধ রেখে? সানজি একের পর এক বিস্ময়ে দিশেহারা হয়ে যাচ্ছে। চোখ কপালে তুলে বলে, ওরে, তার মানে এই অজানা বিলাসী যে তোকে বলেছিল কবিতা আবৃত্তি করার কথা? ওহ মাই গড, আমি সেদিন তোর এক্সপ্রেশন দেখে কিছুটা আন্দাজ করেছিলাম। এই তাহলে কাহিনী? অপমান, অপমান। সেটা যেটা কাজ দিয়েছি সেটা কর। 2000 টাকা নগদ টিপস চাই কাজ শেষে। সানজি দুহাত কোমরে চেপে শুল চোখে তাকায় সান্নিধ্যের দিকে। মুখ বাঁকিয়ে বলে, মোটেও না। রাজনীতি যারা করে তাদের মুখের কথা বিশ্বাস করা মানা। সংবিধানে লেখা আছে। না না, নতুন যোগ হবে। সান্নিধ্য পকেট হতে ওয়ালেট বের করে দুটো চকচকে 2000 টাকার নোট বের করে সানজির দিকে বাড়িয়ে দিয়ে বলে, নির্ভরযোগ্য তথ্য চাই। কিছু উলটপালট হলে 3000 টাকা তোর থেকে কাটা হবে। একেই তো নেতা, লাভ ছাড়া এক পাও নড়ে না। কিন্তু কথা হচ্ছে আম্মাকে ম্যানেজ করবি কিভাবে? সে তো তার ভাইয়ের মেয়েকে তোর সাথে বিয়ে দিয়ে ছাড়বে। আমার বিয়ে বিয়ে করেনি। ভাবছি এটার সাথে ওটার কন্ট্যাক্ট করিয়ে দিব। বোমা ফাটবে ভাইয়া। আম্মা মামার সবাই তবদা খেয়ে যাবে। বোমা ফুটবে ভাইয়া, আম্মা মামারা সবাই তবদা খেয়ে যাবে। সান্নিধ্য হাত বাড়িয়ে একটা ফাইল হাতে নিয়ে দেখতে দেখতে কপাল কুঁচকায়। সানজির দিকে দৃষ্টি না রেখেই বলে, তুই তো খাবি না, এটাই শুক্রিয়া কর। আর একটা কথা বলবি তো 4000 টাকা। সানজির সরু চোখে তাকিয়ে মুখ ঝামটা মেরে বের হয় কক্ষ হতে। যাওয়ার পথে বলতে বলতে যায়, বড় ভাইয়াকে গরম গরম নিউজ সার্ভ করব আগে, তারপরে ওখান থেকে 1000 টাকা নয়, না খসালে আমার ব্যবসায় লাল বাত্তি। পরের দিন সকাল 11টায় সুইট ক্যান্টিন হতে টুকটাক গল্প করতে করতে বের হয়ে শাহরিন, রিতমা। আজকে মাত্র দুটো ক্লাস ছিল তাদের, যেটা কিনা মিনিট 20 আগে সমাপ্তি ঘটেছে। আর এই পাকে ঢু মারতে এসেছিল একটু ক্যান্টিনে। আধ গরম খিচুড়ি আর ডিম বাজি খেয়ে দুজন ক্ষুধা পেটকে করেছে স্তিমিত। বৃহস্পতিবারের এই দিনটা ভীষণ আরামদায়ক লাগে শেহরিনের কাছে। কোনো অতিরিক্ত চাপ থাকে না, ল্যাব ক্লাস থাকে না, শুধুমাত্র দুটো ক্লাস, অতঃপর শান্তি। যেখানেই খুশি যেতে পারে। যেহেতু সময় মিলছে তাই আজকে দুজনের যাত্রাপথ ক্যাম্পাস ছেড়ে ভিন্ন জায়গায়। ঝকঝকে দিনের উজ্জ্বলতায় সঙ্গিনী পেয়ে মুখরেখায় আজ বেশ লাবণ্যময় ধুতি ছড়াচ্ছে শাহরিনের। অবশ্য এটা বিশেষ কিছু নয়। চারপাশের প্রকৃতি সুন্দর হলে মানুষগুলো বোধহয় সুন্দর লাগে দেখতে। তোমার আমেরিকা না গেলে হয় না রিতমা? দেশে থাকো না? নিউ ইয়র্কে কি চট্টগ্রামের চেয়ে বেশি সুন্দর? রিতমা শাহরিনের হাতের আঙ্গুলের মাঝে নিজের আঙ্গুল বসিয়ে মৃদু হাসে। এই মেয়েটাকে যত দেখে সে তত অবাক হয়। মাঝে মাঝে একদম বাচ্চার মতো করে কথা বলে, অকপটে আবদার করে বসে। কি করি বলো, সব রেডি হয়ে গিয়েছে না? না গিয়েও তো উপায় নেই। তবে আগে যদি জানতাম আমার এমন একটা সুইট বেস্ট ফ্রেন্ড হবে, তাহলে বাবাকে বলতাম, বাবা প্লিজ অ্যাপ্লাই করো না, আমি যাব না বিদেশে বিদেশে। হুম হুম, তোমরা সবাই পচা। আমার ডলি বুবু যাওয়ার আগে এসব ভুলে চলে গিয়েছিল। শেহরিনের পাশে কেউ থাকে না, কেউ না। মন খারাপ করছো? মন খারাপ নয়, তবে এই মুহূর্তগুলোর সাথে তোমাকে ভীষণ মিস করব। রিতমা শেহরিনের আঙুল টেনে মুখে হাসি লেপটে বলে, আমরা প্রত্যেক দিন ভিডিও কলে কথা বলবো, দুজন দুজনের কথা শেয়ার করব, ঠিক আছে? তবুও যেতেই হবে তোমাকে। সো সরি মাই কিউটি বিউটি। পুকুর পাড়ের রোড ধরে হেঁটে আসা দুজন গোললতিকা রমণীর দুঃখ কাললগ্নে পিছন হতে ডাক আসে বেশ জোর গলায়। দুজনেই একযোগে পাশ ফিরে তাকায়। গোলাকার পুকুরের অপর পাশে শান পাতানো জারুল গাছের নিচে জমানো আড্ডা হতে ডাক এসেছে তাদের। দুজন রমণী হাত দিয়ে ইশারা করে তাদের কাছে আসতে। শাহরিন, রিতমা মুখ চাওয়াচাই করে এক অপরের দিকে তাকিয়ে আধার ঘনিয়ে আসা মুখরেখায় নিস্তেজ স্বরে বলে, সিনিয়র জার্ক দিবে আজকে।
সেদিনই তো খেলাম, আবার চলো যাই, দেরি হলে আবার ঝামেলা করবে। কোনো প্রকার সময় না ব্যয় করে দুজন সরাসরি চলে যায় জারুল গাছের নিচে। চারজন মেয়ে, চারজন ছেলেকে দেখে কিছুটা ঘাবড়ে যায় শাহরিন, রিতমা। জার্কের ভয়টা প্রথম বর্ষের স্টুডেন্টের কাছে বেশ আতঙ্কের। ক্যাম্পাসে হাঁটা চলার সময় সব সময় আত্মা হাতে নিয়ে চলতে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো এখানে। শাহরিন, রিতমা এক বাক্যে বসে পড়ে তাদের সঙ্গে ঘাসের মাঝে। তাকওয়া সানজির চোখের ইশারায় শাহরিনকে দেখিয়ে ঠোঁট টিপে হাসে আড়ালে। জিবিল, জি আপু। তোমাদের দুজনের মাঝে শাহরিন চোখ তুলে তাকায় তাকওয়ার দিকে। ভয়ের তো মুখরেখায় বলে, আমি শাহরিন। পুরো নাম সাবরিনা শাহরিন অনিবা। বাসা কোথায়? ঢাকায়। হলে উঠেছ? না, আমার বাসায় থাকি। সানজি তাকওয়ার হাতে হাত রেখে থামায় তাকে। নিজে আগ্রহের দৃষ্টিতে তাকিয়ে বলে, মামার বাসা কোথায়? খুলশীতে। তোমার মামার নাম কি? কি করেন? একাধারে প্রশ্ন করা দেখে শাহরিন কিছুটা অবাক দৃষ্টিতে তাকায় রিতিমাকে রেখে। শুধুমাত্র তাকে এত প্রশ্ন করার বিষয়টা বোধগম্য হয় না। মনে হচ্ছে যেন সে চাকরির ভাইবা দিতে এসেছে। জি, মামার নাম শফিউল আলম, উনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। গুড। এনিওয়ে, আমি সানজি। সানজির অকপটে হাত বাড়ানো, সঙ্গে মুখে স্বতঃস্ফূর্ত হাসি দেখে শাহরিন আরও এক ধাপ অবাক হয়, তবে মুখরেখায় তা প্রকাশ করে না। বাড়ানো হাতে হাত রেখে সশ্রদ্ধায় কুশলাদি করে। আমি কিন্তু তোমাদের ভার্সিটির অতিথি। অতিথি? হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক অকর্মণ্য ছাত্রী আমি। তোমাকে দেখতে এসেছি। আশাদের মুখ ফসকে কথায় সানজি চোখ বড় বড় করে তাকায়। অন্যদিকে তাকওয়া পরিস্থিতি সামাল দিতে বলে, আরে ধুর বন্ধু, আমার এসেছে সবার খোঁজ নিতে। তোমরা কি জারকে খেয়েছ? শাহরিন, রিতমা ভীতু চোখে তাকিয়ে বলে, জি আপু। আজ যদি আমরা জারকেতেই ভয় পাবে? এক্ষেত্রে দুজনের হতে আসা না কোনো প্রত্যুত্তর। সে তাকওয়া সহ উপস্থিত সবাই মিটমিট করে হেসে দুজনের মুখরেখা দেখে। গলার স্বর টেনে বলে, গান পারো দুজনে? মোটামুটি। কখনো কোনো প্রোগ্রামে গিয়েছ? আমার গাওয়া হয়নি, শাহরিন গেয়েছে। ঠান্ডায় আমার গলা দিয়ে কথাও বের হইতেছে না। আল্লাহ, এত ঠান্ডা। শাহরিন রিতমার দিকে চোখ পাকিয়ে তাকায়। রিতমা মাথা নিচু করে। রিতমার তা নজর আসতেই শাহরিনের হাতে হাত রেখে চোখের পাতায় আশ্বস্ত করে গোপনে। পলাশ গিটারের সুর তোলে। আমরা এখন শাহরিনের কণ্ঠে গান শুনবো। আপু, নো এক্সকিউজ। তুমি লাস্ট প্রোগ্রামে কোন গানটা গেয়েছিলে? শাহরিন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। সে প্রফেশনালি কখনো গান শেখেনি। নিজে নিজে যা গাইতো সেটা দিয়েই কলেজে থাকাকালীন লাস্ট কালচারাল প্রোগ্রামে গান গেয়েছিল, কিন্তু গানটা ছিল তাদের হতে চুজ করা। যদিও ব্যক্তিগতভাবে গানটা তার পছন্দের তালিকায় ছিল। স্কুল কলেজ জীবনে ক্লাসরুমে বসে বেশ কয়েকবার গেয়েছে সে। বকুল ফুল দারুণ, একদম জমে যাবে। শুরু করো। পলাশ রেডি? সানজি শাহরিনকে উৎসাহ দিয়ে ফোনটা বের করে নেয়। সন্তর্পণে ভিডিও অপশনে গিয়ে প্রস্তুত রাখে নিজেদের আঙ্গুলের ক্রিয়াচলন। রিতমা শাহরিনকে আশ্বস্ত করতেই শাহরিন লম্বা শ্বাস টেনে গলায় স্বর পরিষ্কার করে। গিটারে সুর আসতে মাথা নিচু করে রেখে কাশের দিকে দৃষ্টি নিবদ্ধ করে। পাতলা ঠোঁট বেদ করে বেশি উঠে, শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটে। যার শোনে যার ভালোবাসা, সে তো মজা লুটেলো। বকুল ফুল, সোনা দিয়া হাত কেন বান্দেলি? শাওন ও ভাদর মাসে জামাই আদর করে লো, জামাই আদর করে। ইচ্ছে জামাই করবো আদর, ইচ্ছে জামাই করবো আদর। দানা তো নাই ঘরে লো। বকুল ফুল, সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? আমার জামাই ধান বাই হরিণ ডাঙ্গার মাঠে লো, হরিণ ডাঙ্গার মাঠে। সোনা দেহে ঘাম জেরে ঝরে ঝরে, সোনা দেহে ঘাম ঝরে, দেখা পরাণ পাটেল। বকুল ফুল, সোনা দিয়ে হাত কেন বাঁধাইলি? আমার ইচ্ছে ছিল গানটা গাওয়ার। এই গানটা আমার ফার্স্ট যে লাইনগুলা, শাহলুক ফুলের লাজ নাই, এই লাইনগুলো খুব ভালো লাগে। বাট আমার গলা একদম বসে রয়েছে ভাই, কোনো কথাই বাইর হইতেছে না, তাই গাইলাম না। তোমাদের গানটাও নষ্ট করলাম না। একসঙ্গে 4-5 জনের
হাতের তালি বেজে ওঠে করতালিতে। শাহরিন গান গাওয়া শেষে নাজুক চোখে তাকিয়ে দেখে সবার মুখের অভিব্যক্তি। এত সুন্দর গান গাও তুমি মেয়ে, আমি তো একদম সুরের তালে হারিয়ে গিয়েছিলাম। অপূর্ব কণ্ঠ তোমার শাহরিন। ধন্যবাদ আপু, প্রফেশনালি নিলে কিন্তু মন্দ হতো না। শাহরিন নরম হাসে, ভীত সন্ত্রস্ত গলায় বলে, ইচ্ছে নেই আপু। তাকওয়া সহ উপস্থিত সবাই শাহরিনের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত হতে টুক করে সবার মাঝে উঠে দাঁড়ায় সাঞ্চি। কিছুটা দূরে গিয়ে তার রেকর্ড করা ভিডিও পাঠিয়ে দেয় সদ্য প্রেমের জলে ডুব দেওয়া এমপি মহোদয়কে। অতঃপর কল লাগায় তাকে, মুখে হাত দিয়ে ফিসফিস করে বলে, হ্যালো ভাইয়া, একটা দারুণ জিনিস পাঠাচ্ছি তোর হোয়াটসঅ্যাপে, চেক কর তাড়াতাড়ি, আর আমার বোনাসটা রেডি রাখ, বাই। সান্নিধ্য কল কেটে যাওয়া কলের দিকে ভ্রু দয়ে বাঁকা করে তাকিয়ে থাকে। অতঃপর সময় পরখ করে নেয় একবার। 12টার সময় তার মিটিং রয়েছে, এখন বাজে 11:55। অনিচ্ছা সত্ত্বেও হোয়াটসঅ্যাপে প্রবেশ করে সে। সাঞ্চির পাঠানো ভিডিওটাতে হাতের আঙুলে ট্যাপ করা মাত্র তার চোখ বরাবরের স্থির হয়ে যায়, সঙ্গে সঙ্গে বন্ধ করে নেয়। কিছু সেকেন্ড সময় নিয়ে কল লাগায় সরাসরি আরহামকে। মিটিং 15 মিনিট পরে শুরু হবে। কিন্তু স্যার, ওনারা তো একদম রেডি। আমি রেডি নই। ওকে স্যার, 15 মিনিটের মাঝে কাউকে অ্যালাউ করবে না আমার রুমে। শিওর স্যার। শাহরিনের মুখরেখা এক ঝলক দেখতেই সান্নিধ্যের কাল রাতের মতো অস্থিরতা শুরু হয় ভেতরে। নিজেকে নিজেকে ধাতস্থ করতে সে এসির পাওয়ার বাড়িয়ে দেয়। চেয়ার ছেড়ে উঠে সরাসরি উইন্ডোর সাথে লাগোয়া সোফায় গিয়ে বসে। অতঃপর ফোনখানা চোখের সামনে তুলে ভিডিওটা ফের চালু করে। 5 মিনিট 17 সেকেন্ড। একদম বরফ শীতল পানির ন্যায় জমে যায় সান্নিধ্য অনুভব করে শাহরিনের শ্রুতিমধুর কণ্ঠে গাওয়া গান। বিশেষ করে শেষ খণ্ডে আমার জামাই শব্দটা তার বুকে সরাসরি ধনুক থেকে চূড়া ধারালো ফলার ন্যায় লাগে। একবার নয়, দুইবার নয়, পরপর 3-4 বার গানটা শুনে সে একদম ফোন বন্ধ করে ফেলে। এক হাতে চুল টেনে সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে নেয়। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে শীতল স্বরে বলে, এই মেয়েটা নির্ঘাত আমাকে পাগল বানিয়ে ছাড়বে। সন্ধ্যা 6:30। কলিং বেল বেজে ওঠে সুখ নিবাসের। আগাম প্রস্তুত হয়ে থাকা নাজনীন বেগম এবং তার বড় ছেলের বউ তিথি সবকিছু আরেক ঝলক পরখ করে নেয় দ্রুত চোখে। অতিথি আপ্যায়নের জন্য সবকিছু তৈরি, চিমচাম পরিপাটি। অতঃপর দরজা খোলার জন্য এগিয়ে যান বাড়ির কর্ত্রী মহোদয়ের নিজেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? ভালো। তোমরা সবাই ভালো? আমরাও ভালো। আর খুব যেন ভালো থাকতে পারি সে ব্যবস্থাই করতে এলাম আজ। পাকা কথা কিন্তু না সেরে আজকে আমরা উঠছি না। রাজ্জাক সাহেব কথাটা হাসতে হাসতে বললেও সেটা যে সত্যিকার অর্থে বুঝিয়েছেন এটা মিসেস নাজনীন বেশ বুঝতে পারেন। চোয়ালে মৃদুমন্দ হাসি ঝুলিয়ে বলেন, আচ্ছা আগে ভিতরে এসো তোমরা। রাজ্জাক সাহেব মিসেস নীলা এবং তাদের একমাত্র কন্যা আনেশাকে সাদরে আমন্ত্রণ জানান বড় শাশুড়ি বউ ও শাশুড়ি মিলে। সোফায় বসতে বসতে চারদিকটা নজর বুলিয়ে মিসেস নীলা জিজ্ঞেস করেন, বাসার সবাই কোথায়? কাউকে দেখছি না কেন? তোমার দুলাভাই একটু কাজের মাঝে আছে, এসে যাবে। বৌমা সারফারাজকে ডাকো। জি মা। আন্টি আন্টি সান্নিধ্য কোথায়? তিথি লতাকে ইশারায় কিচেন হতে ডেকে উপরে পাঠায় সবাইকে ডেকে আনতে। শাড়ির আঁচল টেনে আনেশার কাছাকাছি এসে দাঁড়িয়ে হাসি মুখে বলে, দেখুন মা, আপনার হবু বউ ছোট্ট মা এখনোই আমার দেবরটাকে চোখে হারাচ্ছে, তার চোখ দুটো খুঁজে বেড়াচ্ছে সান্নিধ্য কোথায়। চিন্তা করবেন না ম্যাডাম, এসে যাবে এক্ষুনি সে। তিথির কথায় আনেশা লজ্জা পায় কিনা বোঝা দায়, তবে মিসেস নীলা তার হয়ে প্রফুল্ল কণ্ঠে জবাব দেয়, শুধু কি চোখে হারায় আমার মেয়ে তিথি? এমন একটা দিন নেই সে সান্নিধ্যের কথা বলে না। তাকে তো আমাদের দুজনের বুঝ দিতে দিতে জান যায় যে অবস্থা। জানি না এমন নির্মমতা আর কতদিন সহ্য করতে হবে। নির্মমতা বলছো কেন নীলা? আমরাও তো চাই তোমার মেয়েকে আমার ঘরের বউ করে আনতে।
এভাবে আর কতদিন আশা রাখবো আপা? একটা বছর তো চলেই গেল। এই বলে বলে আমাদের আমার মেয়েটাকে আপনারা সবাই অপেক্ষায় চাতক পাখি করে রেখেছেন। তিথি শাশুড়ি মায়ের হয়ে জোরপূর্বক মুখে হাসি টেনে বলে, মামিমা আসলে সম্পূর্ণ বিষয়টা সান্নিধ্যকে ঘিরে। আমরা সবাই ওকে সবসময় বুঝে এই নিয়ে, কিন্তু ছেলেটা তার রাজনীতির জগতে এতটাই ব্যস্ত থাকে যে এসব কথা তার অনুধাবন করার সময়টুকু হয় না। তাই বলে কি এভাবে চলবে? মোটেও না। আনিশার সঙ্গে সান্নিধ্যের বিয়েটা হবেই। ড্রয়িং রুমের চলমান গল্প গুজবের মাঝে আগমন ঘটে শাহজাহান সাহেব এবং তার বড় পুত্র ও কন্যার। সবার সঙ্গে মিষ্টি মুখে কুশলাদি বিনিময় শেষে আলাপচারিতা ব্যস্ত হয়ে ওঠে একে অপরের। তিথি লতাকে সাথে নিয়ে তাদেরকে সার্ভ করে নানা রকম নাস্তা। একটু টেস্ট করে দেখো, ভালো লাগবে। সরি ভাবি, আমি ডায়েটের দিকে খুবই কনসার্ন। মিষ্টি অ্যাভয়েড করি চলি। আরে মেয়ে, একটু খেলে কিছুই হবে না, তোমাদের এই বয়সটাই তো খাওয়া দাওয়ার। আসলেই আমি খেতে চাই না। আমার মেয়ে বডি ফিটনেস ঠিক রাখতে কত কি করে তিথি জানো? নিয়ম করে জিমে যায়, পার্লার তো তার প্রত্যেক সপ্তাহের কনফার্ম। এমনি কি এত সুন্দরী বলো? তিথি আনিশার না বার্তায় আর আর তিরুত্তি করে না। তপ্ত নিঃশ্বাস ছেড়ে তাকাতেই চোখ পড়ে সাঞ্চির দিকে। সাঞ্চি তাকে চোখ টিপে মেরে হাত মুখে দিয়ে নিবৃতে হাসে। আচ্ছা সান্নিধ্য এখনো আসছে না? 7টা বেজে গেল। সারফারাজের বাবা, ওকে ফোন করুন তো একটু। সারফারাজ, কল করো। সারফারাজ বাবার নির্দেশে ফোন করে সান্নিধ্যকে। দুবার কল কেটে গিয়ে 3বারের সময় ফোন ধরতেই অপর পাশ হতে ভারী পুরুষালী গলায় কণ্ঠ ভেসে আসে। 5 মিনিট। ওকে। ঘড়ির কাঁটায় 5 মিনিটের জায়গায় পাক্কা 15 কি 20 মিনিট বয়ে যায়। অতঃপর সুখ নিমেষে আগমন ঘটে এমপি সাহেবের। ব্যস্ত পায়ে প্রবেশ করে সে ড্রয়িং রুমে। ক্লান্ত মুখে ঘামের রেশ মৃদুমন্দ, পাঞ্জাবির হাতা গুটিয়ে রেখে কোনোই অবধি পেশিবহুল হাতের শিরাগুলো তাতেই ফুটে উঠেছে স্পষ্টভাবে। আনিশার লাজ লজ্জার মাথা খেয়ে পলকহীন চোখে তাকিয়ে দেখছে সান্নিধ্যকে। একদম পরিপক্ক নেতা হয়ে উঠেছে 2টা বছরের মাঝেই। আকর্ষণীয় বলিষ্ঠ দেহের পুরুষটাকে সে চোখে হারায় বারে বারে। কি অবস্থা সান্নিধ্য? এমপি হয়ে তো তোমার দেখাই পাওয়া যায় না আর। সরকার কাজ না করলে বসিয়ে বসিয়ে খাওয়ায় না আঙ্কেল। খাটো খাটো এমপি হয়ে জনগণের জন্য না খাটলে পরবর্তী নির্বাচনে সিট ধরে রাখতে পারবে না। সিট ধরে রাখার জন্য আমি কাজ করি না, জনগণের যেটা প্রাপ্য আমার যেটুকু কাজ তার মধ্যে সীমাবদ্ধ থাকি। মুখের উপর সপাটে উত্তরে রাজাক সাহেব কিছুটা নারাজ হন সান্নিধ্যের উপরে, কিন্তু চুপচাপ সেটা অগ্রাহ্য করে যাওয়ার চেষ্টা করেন। খেজুরে আলাপ ছেড়ে মূল কথায় যাওয়ার জন্য তৎপর হয়ে ওঠেন তিনি। গলা ছেড়ে পরিষ্কার কণ্ঠে বলেন, আপা দুলাভাই, অনেক তো কথা হলো, এবার আমরা আসল কথায় আসি। হ্যাঁ, শুরু করা যাক। দেখতে দেখতে এইসব কথাবার্তার 1 বছর হয়ে গেল। নতুন করে আর যেন কোনো সময় বাড়াতে না হয়, সেই জন্য আমরা একটু যোগে সিদ্ধান্ত নিয়েছি। সান্নিধ্যের কর্মজগতে ব্যস্ততার কথা ভেবে আমরা একটা সময় বের করে ওদের 4 হাত একসাথে করে দিতে চাই। দরকার হলে প্রথমে ছোট পরিসরে আগত করা হবে, পরবর্তী সময় হাতে নিয়ে বড় করে আয়োজন করব। আপনারা কি বলেন দুলাভাই? শাহজাহান সাহেব এক পলক ছেলের দিকে তাকিয়ে বলেন, না, আমাদের কোনো সমস্যা নেই। সান্নিধ্য, তোমার কি কোনো সমস্যা বা এ নিয়ে কোনো কথা আছে? সান্নিধ্য পায়ের উপর পা তুলে চায়ের কাপ টেনে নেয়। আয়েশি ভঙ্গিতে চা খেতে খেতে গম্ভীর কণ্ঠে বলে, আমার সমস্যা পুরোটাই। পুরোটাই মানে? পুরোটাই বলতে এই বিয়েটা নিয়েই আমার সমস্যা। নাজনীন বেগম ছেলের দায়সারা উত্তরে মুখরেখা শক্ত করেন। কঠিন গলায় উপস্থিত সবার সামনে বলেন, বিয়ে নিয়ে কি সমস্যা আছে তোমার? তোমার সুবিধা অনুযায়ী তো করা হচ্ছে। এত এক্সকিউজ দেখাও কেন সব সময়? হ্যাঁ, এক্সকিউজ নয়, সত্য যেটা সেটাই বলছি। আমরা বুঝতে পারছি না সান্নিধ্যের কথা। বিয়ে নিয়ে সমস্যা মানে তুমি কি আনিশাকে বিয়ে করতে রাজি নাও সান্নিধ্য? সান্নিধ্য চায়ের কাপ টেবিলে রেখে শান্ত কণ্ঠে
কণ্ঠে বলে, না। উপস্থিত সবার মুখরেখা বিবর্ণ হয়ে ওঠে এক জবাবেই। এভাবে প্রত্যাখ্যান শব্দটা রাজ্জাক সাহেব, মিসেস নীলা, আনিশা কেউই সহজভাবে নিতে পারে না। ঘনিয়ে আসা মেঘের মতো কালো মুখ করে অবাক কণ্ঠে বলে, আফা, আপনার ছেলে এগুলো কি বলছে? সান্নিধ্য, কথা ঠিক করে বলো। এখন না করছো মানে? খেলা পেয়েছো? যখন যা খুশি তাই? আমার হ্যাঁ কবে ছিল? আমি কি কখনো বলেছি আনিশাকে আমি বিয়ে করব? বরং তোমরাই তো একে অপরে জোরাজুরি করছো এই নিয়ে। পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে অগ্রসর হতে থাকে। থমথমে সবার অভিব্যক্তি থমথমে। উপস্থিত দুজন ব্যক্তি ছাড়া কারোরই যেন সান্নিধ্যের কথা বোধগম্য হচ্ছে না। ঠিক এই রুদ্ধদ্বার পরিস্থিতি হাতে চিকেন ফ্রাই নিয়ে খেতে খেতে সোফায় এক কোণায় সান্নিধ্যের পাশে বসে তাসিন। ইয়ো পানি সানি, তোমাকে বিয়ে করবে না তাই কি হয়েছে? কেঁদো না, আমি তোমাকে বিয়ে করব। তাসিন, মামুনি, আমি বিয়ে করব। বাবা এদিকে আয়। সারফারাজ উত্তপ্ত মুহূর্তে ছেলের তার ছেঁড়া কথায় অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যায়। ছেলেটা একদম চাচার মতো হয়েছে, মুখ দিয়ে যা বের হয় তাই সবার সামনে বলে দেয়। সাব্বাস বেটা, তাহলে তো পাত্র রেডি, আমি উঠি। যাও যাও, আমিই বিয়ে করব। তাহলে আর স্কুল যেতে হবে না, মিসও আসবে না। কিসের স্কুল? আমি তোকে সারা জীবন বসিয়ে খাওয়াবো, তুই শুধু বিয়েটা কর চাচ্ছু। বাবা, দাদু ভাই, আমাকে এক্ষুনি বিয়ে দাও। আমি আর স্কুলে যাব না, আর পড়াশোনাও করব না। আর পড়াশোনাও করব না। তাসিনের কাঁদো কাঁদো কণ্ঠের আবদার শুনে সানজি শব্দ করে হেসে ওঠে সবার সামনে। উপস্থিত সবে তার দিকে রুষ্ট চোখে তাকালে সাথে সাথে মুখে আঙ্গুল দিয়ে বলে, সরি, হুট করে বের হয়ে গেছে। বৌমা, ওকে ঘরে নিয়ে যাও। তিথি স্বামীর পানে রাগান্বিত দৃষ্টিতে তাকায়। ছেলের দুষ্টুমিতে তার মান সম্মানের একদম দফারফা। অন্যদিকে বউয়ের চোখ রাঙানিতে সারফারাজ হতাশার নিঃশ্বাস ছাড়ে। ছেলেকে অনেক চেষ্টাতেও টেনে কাছে আনতে পারে না। অবশেষে উপায়ান্তর না পেয়ে সানজি গিয়ে ওকে সান্নিধ্যের পাশ হতে টানতে টানতে থাকে। আমি বিয়ে করব ফুফিমা, ফুফিমণি, আমি বিয়ে করব। আমি যাব না। বিড়াল প্যান্ট পরে কেউ বিয়ে করে পচা? চল, তোকে সাজিয়ে আনি। মাথায় টোপর দিতে হবে না? চাচুর মতো পাঞ্জাবি পরতে হবে তো। চাচু, তোমার পাঞ্জাবি খুলে দাও। হুস, চাচুর পাঞ্জাবি ভূতের ড্রেস হবে তোমার গায়ে। সানজি টেনে টুনে উপরে নিয়ে যায় তাসিনকে। তাসিন এক হাতে লেগ পিস ধরে অপর হাতে সিঁড়ির হ্যান্ডেল টেনে ধরে নিজেকে আটকানোর চেষ্টা করতে থাকে। প্রাণপণে পিছু ধরে অসহায় চোখে তাকিয়ে বলে, ইয়ো সানি, ফানিকে ধরে রাখো, আমি এক্ষুনি আসছি। শুধু পাঞ্জাবি পরে আয়, তাহলেই হবে। বিড়াল প্যান্টের সাথে পাঞ্জাবি পারফেক্ট কম্বিনেশনে বিয়ে করার জন্য। সান্নিধ্য, দয়া করে এসব সার্কাস বন্ধ করবে? সান্নিধ্য কিঞ্চিত হাসি চাপায়। পকেটে থেকে ফোন বের করতে করতে বলে, আমি আমার কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, আশা করি বুঝতে অসুবিধা নেই কারো। এমন প্রত্যাখ্যান করে দেওয়ার কারণটা কি জানতে পারি? কারণটা পার্সোনাল, ভেরি পার্সোনাল। এই মুহূর্তে বলতে পারছি না। তুমি কি অন্য কাউকে পছন্দ করো? সেটা আপনি জেনে কি করবেন আঙ্কেল? বলতে সমস্যা কি? বহুত সমস্যা। ওকে, আমার কথা শেষ, অল ক্লিয়ার, উঠি তাহলে। আমাদের কথা এখনো শেষ হয়নি। সান্নিধ্য বসা ছেড়ে উঠে গিয়ে আবার বসে পড়ে। হাতে থাকা ঘড়ির দিকে এক পলক নজর বুলিয়ে বলে, শেষ করো কুইক। মিসেস নাজনীনের দেহ আগুনের ন্যায় জ্বলতে থাকে। শাহজাহান সাহেব স্ত্রীর অগ্নিমূর্তি দেখে ভারী গলায় বলেন, পাগলামি করো না সান্নিধ্য। আনিশার কথাটা একবার ভাবো। বাবা ঠিক বলেছেন। জানো মেয়েটা তোমাকে কতটা পছন্দ করে। তুমি আসতে লেট করছিলে জন্য বারবার তোমার কথা জিজ্ঞেস করছিল। এমন মেয়ে এই যুগে আর একটাও পাবে না সান্নিধ্য। সময় থাকতে অবহেলা করো না বলে দিলাম। মাথা হতে ভূত নামিয়ে ফেলো। আনিশা ভীষণ কেয়ারিং একটা মেয়ে। সবসময় সে তোমার জন্য পাগল হয়ে থাকে। এভাবে কষ্ট দিও না। সান্নিধ্য এক নজর আনিশার দিকে তাকায় বিমর্ত ভঙ্গিতে, চেয়ে চীনা ঠাই বসে আছে সবার সামনে। আনিশা। সান্নিধ্যের ডাক আনিশার শ্রবণে পৌঁছায়। ভারী মুখখানা তুলে তাকায় এমপি সাহেবের দিকে। তিথি শাশুড়ি মায়ের হাত ধরেই আশ্বস্ত চোখে তাকায়, হয়তো ছেলের মন গলেছে অবশেষে প্রশংসাসূচক বাক্য শুনে।
সবাই অধীর আগ্রহী হয়ে উঠে সান্নিধ্যের কথা শুনতে। অধীর আগ্রহী হয়ে উঠে সান্নিধ্যের কথা শুনতে। সান্নিধ্য ফোনখানা বন্ধ করে পকেটে রেখে স্থবির হয়ে বলে, আজ থেকে তুমি আমার স্বঘোষিত ছোট বোন। আর বোন হয়ে ভাইয়ের জন্য এই কেয়ারিংটা ধরে রাখবে সবসময়, কেমন? সবাইকে কয়েকশো ভোল্টেজের শক খাইয়ের সান্নিধ্য নির্বিকার চিত্তে উঠে যায়। যেতে যেতে গুনগুন করে ঠোঁট নেড়ে গাইতে থাকে, বকুল ফুল সোনা দিয়া হাত মাথা কেন বাঁধাইলি। পরের লাইন আর মনে করতে পারে না সে। কিছুক্ষণ ভাবনা শেষে নিজ মনে বলে উঠে, আবার ভুলে গেছি, অতি দ্রুত মুখস্থ করতে হবে। বিমর্ষ রীতিতে চলতে থাকে রাতের খাবার খাওয়া। যে সাড়ম্বরে রান্নাবান্না অতিথি আপ্যায়নের ব্যবস্থা করেছিল মিসেস নাজনীন, সব কিছু যেন পণ্ড হয়ে গিয়েছে সন্ধ্যা লগ্ন হতে। অবশ্য গিয়েছে বললে ভুল হবে, নিজ হাতে সব নষ্ট করেছে তার ছোট পুত্র। মনের ভিতরে ছেলের প্রতি তার অসন্তুষ্ট কাজ করে। এর কঠিন জবাবদিহি নিবে সে। শুধু অতিথিগণ বিদায় হয়নি কে একবার, হয়েছে আর দিতে হবে না। খাওয়ার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই, তবুও বড় আপাত আর অসম্মান করতে পারি না, জোর করে হলেও দানা মুখে দিতে হচ্ছে। আমি সত্যি ভাবতে পারছি না সান্নিধ্য এভাবে না করে দিবে। ওর কি একটু রিগ্রেট ফিল হচ্ছে না? আমি ভীষণ আপসেট ওর বিহেভিয়ারে। নাজনীন বেগম মিসেস নীলার পাতে আচারি বেগুন তুলে দিতে দিতে বলেন, তোমরা এসব বিষয়ে ভেবো না, যা ভাবার যা করার আমি করব। আনেশাকে পুত্রবধূ করলেই তো আর হলো আনেশাকে পুত্রবধূ করলেই তো হলো, তাই না? কিন্তু কিভাবে আপা? সান্নিধ্য তো ওকে রাজি করানোর দায়িত্বটা আমার উপরে ছেড়ে দাও। এই ছেলে কাজে পাগল হয়ে গিয়েছে, উল্টোপাল্টা বকছে। আনেশা নাজনীন বেগমের জোরালো কণ্ঠে আশ্বস্ত বাণী শুনে নিজেকে দমায়। নরম গলায় বলে, বিলিভ মি আন্টি, আমি সান্নিধ্যকে সত্যি ভালোবাসি। ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করাও আমার পক্ষে সম্ভব নয়। এও ফানি, তোমাকে আমি বিয়ে করব, সানি নয়। মাথায় একটা গোলাকার টুপি, পরনে ঘিয়ে রঙের পাঞ্জাবি পরে, সঙ্গে বিলাই প্যান্ট। বর সাহেব একদম রেডি। শব্দ করে হেঁটে এসে শাহজাহান সাহেবের কাছে দাঁড়ায় সে। পোকা খাওয়া দাঁতগুলো উন্মুক্ত করে বলে, দাদু ভাই, আমাকে বিয়ে করিয়ে দাও এক্ষুনি। দিব, খাওয়াটা শেষ করি। আচ্ছা, মুশকিল তো। তাসিন, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো এবার। ভয় পাও না তাই না? লাঠি আনবো? মামুনি, চাচু আমাকে বিয়ে করতে বলেছে। আমি বুঝি না এই বান্দাকে আবার ছাড়লো কেন। আমার হয়েছে দুঃখ। বাবা কোথায় তোমার? চাচু, পুপিমণি আর বাবা আমাকে নিচে পাঠিয়ে দিয়ে ঘরে আটকিয়ে দিয়েছে। বলেছে, যাও তাসিন কবুল বলে এসো। এই চুপ, মুখ সেলাই করে দেবে একদম। এসো বলছি। তিথি হাতে থাকা কাচের বোলটা শব্দ করে ডাইনিংয়ে রাখে। বিচ্ছুটাকে ধরতেই পা বাড়াতেই বিচ্ছুটার সঙ্গে সঙ্গে টেবিলের নিচে গিয়ে আত্মগোপন করে বসে। বের হও বলছি তাসিন, একবার যদি ধরতে পাই তোমাকে স্কুলে একদম রেখে আসবো, আর কখনো বাসায় আনবো না। মামুনি, তুমি সব সময় এমন করো কেন? আমাকে একটু বিয়ে করতে দাও না। তুমি বাবা না বিয়ে করেছ? আমি কি কিছু বলেছি? শাহজাহান খান পানি খেতে গিয়ে বিষম খেলেন। রাজ্জাক সাহেব খুসখুস করে কেশে উঠলেন। মিসেস নীলা খাবার ছেড়ে দীর্ঘশ্বাস ফেলে বলেন, বাচ্চাটা দেখি ভারী দুষ্টু, একদম সান্নিধ্যের মতো হয়েছে। তা তো নিজের চোখেই প্রমাণ পাচ্ছি। তিথি হাজারো ডাকের চেষ্টায় কোনোভাবে নতুন জামাইকে বের করতে না পেরে টেবিলের নিচ হতে রাগে দুঃখে তার কান দিয়ে গরম ধোঁয়া বেরোতে থাকে। আজ একবার হাতের মুঠোয় পাক বাপ ছেলেকে একদম গরম তেলে মচমচিয়ে ভেজে ছাড়বে সে। এত কঠিনভাবে পিছলে গেলে কিভাবে জানি না, তবে মেয়েটাকে দেখলেই আমার অস্থির লাগে। কেমন অস্থির সেটাও বলতে পারবো না, বোঝাতেও পারবো না। আমার ওকে ভীষণ ভালো লেগেছে, তাই ভাই ভীষণ। আই উইল ম্যারি হার। সারফারাজ দুই হাত ভাঁজ করে থুতনির নিচে রেখে সানজির দিকে তাকায়। সানজি হাত হতে চায়ের কাপ রেখে চোখ পাকিয়ে বলে, আস্তে এমপি সাহেব, আস্তে। এখানেই দয়া করে ব্রেক কষুন। বিয়ে অবধি না হয় একটু ধীরে সুস্থে যান। কেন? কেন আবার? তোমার বকুল ফুল অজান্তা প্রেমিকা কি তোমাকে চিনে না? তুমি যে তার প্রতি মিষ্টির শিরার মতো গলে গলে পড়ছো, সে কি জানে না? তাহলে কোনো মুখে
সরি, তাহলে কোন মুখে বলো তাকে বিয়ে করতে? সান্নিধ্য সোফায় হেলান দিয়ে পায়ের উপর পা তুলে শুয়ে পড়ে। ওপর পানে চেয়ে উদাস গলায় বলে, আমার প্ল্যান করা শেষ। কি প্ল্যান করছিস তুই? কালকে ডিরেক্ট বিয়ের প্রপোজাল দিব। ওহ মাই গড, এ কি সর্বনাশী কথা কও এমপি সাহেব। সান্নিধ্য ভ্রু কুঁচকে তাকায় সানজির দিকে, ভারী স্বর ভেদ করে বলে, এত অবাক হওয়ার কি আছে? ওর কথা বাদ দে, তোকে যে মেয়ে চিনে না জানে না সে কি তোর বিয়েতে রাজি হবে? বিয়ের প্রপোজাল দিবি আর ও তোকে অ্যাকসেপ্ট করে নিবে, ভাবলি কি করে? আমারও একই কথা। মাথার ব্রেন কি কার্যালয়ের ফাইলের মধ্যে রেখে এসেছিস ভাইয়া? এসব কি প্ল্যানিং ছি? হাতে আমার 99টা কাজ। প্রেম করার সময় কোথায়? আর প্রেম করতে গেলে অনেক এফোর্ট দিতে হয়। আমার সময় থাকলে তো এফোর্ট দেব। এর চেয়ে ডিরেক্ট বিয়ে করে বিয়ের প্রপোজাল দিব। যদি রাজি না হয় রাজি করাবো, জোর করবি? আমার মতো ভালো ছেলে পাবে একটা? ওর ভালোর জন্য হলেও আমাকে একটু জোর করতে হবে। সাঞ্চি বড় ভাইয়ের দিকে তাকিয়ে মাথা নাড়ায়, নির্লিপ্ত স্বরে বলে, ঠিক হইয়াছে, এমপি সাহেবের প্ল্যান বলে কথা। তার উপরে যোগ্য পাত্র, এভাবে হাতছাড়া করা যায় নাকি? শেহরিনের উচিত এক বাক্যে রাজি হয়ে যাওয়া। শেহরিন সান্নিধ্য নামেও কিন্তু মিল। সাঞ্চি ঘড়ি দেখে তাদের এই রুদ্ধ মিটিং এর সমাপ্তি টানে বসা ছেড়ে উঠে এক হাতে চায়ের কাপটা নিয়ে অপর হাত সান্নিধ্যের দিকে পেতে বলে, কি পারিশ্রমিক চাই? সান্নিধ্য কপাল কুঁচকে তাকায়, তীক্ষ্ণ স্বরে বলে, কি পরিশ্রম করছিস তুই? শেহরিন নামটা যে দিন রাত মিলে জপে যাচ্ছিস, কার দৌলতে? মানে এমপি সাহেব মানে চারণ। ক্যাশ অন পকেট ডেলিভারি করুন। হয়তো আর কোনো হেল্প সাঞ্জি থেকে পাবে না, নয়তো তুই মিনা ডাকাত। বেশি কথা সাঞ্জি পছন্দ করে না। সান্নিধ্যের সরু চোখ তাকানোর দৃষ্টিকে উপেক্ষা করে সাঞ্জি। তার পাতানো হাতের দিকে তাকিয়ে সান্নিধ্য করুণ নিঃশ্বাস ছাড়ে, ভাই, বাবাকে বলে এটাকে বিদায় কর তাড়াতাড়ি বসা থেকে। আমার ব্যাংক ব্যালেন্স জিরো হয়ে আছে। তাছাড়া বউ নিয়ে কি খাবো? চিহ, এমপি সাহেব এতটাও গরিব নন আপনি। ভাই, বাবাকে বলে এটাকে বিদায় কর তাড়াতাড়ি বাসা থেকে। আমার ব্যাংক ব্যালেন্স জিরো হয়ে যাবে, তাছাড়া বউ নিয়ে খাবো কি? জি এমপি সাহেব, আপনি এতটাও গরিব নন। ওয়ালেট থেকে জাস্ট একটা নোট নেবে। সাঞ্চি আশেপাশে তাকিয়ে বেডের উপরে রাখা ওয়ালেট হাতে হতে 1,000 বের করে নেয়। অতঃপর এসে দাঁড়ায় বড় ভাইয়ের কাছে, সরাসরি হাত পাতে তার পানে। আমি কি করেছি? তুমিও কাজ করিয়েছো ভাইয়া। আমার তো কোনো শেয়ারিং নেই। শেয়ারিং না থাকলেও বেবি মানকি তো আছে। তখন ড্রয়িং রুম হতে টেনে টেনে যে বের করলাম, এটার পারিশ্রমিক দাও। তুমিও পারোনি, ভাবিও পারোনি। তখন ড্রয়িং রুম থেকে টেনে টেনে যে বের করলাম বেবি মানকিকে, এটার পারিশ্রমিক দাও। তুমিও পারোনি, ভাবিও পারেনি। সারপারাস অবাক দৃষ্টিতে সান্নিধ্যের দিকে তাকায়। সান্নিধ্য চোখ বন্ধ করে হাতখানা চোখের উপর রেখে ধীর কণ্ঠে বলে, ওকে ডাস্টবিন থেকে তুলে আনাই ভুল হয়েছে। সাংঘাতিক ব্যাপার স্যাপার তো। ভাইয়া তাড়াতাড়ি দাও, আমার সময় নষ্ট করো না। উপায়ন্তর পায় না সারপারাস। সান্নিধ্যের মতো সে নিজেও গেঁড়াকলে এসে যায়। পকেট হতে ওয়ালেট বের করে সেও একটা 1,000 টাকার নোট গচিয়ে দিয়ে বলে, আপনার পারিশ্রমিক দেখে খুবই কষ্ট পেয়েছি। এখানেই হবে, আপনার পরিশ্রম দেখে খুবই কষ্ট পেয়েছি। এই নিন টাকা দুটো, ভালো মন্দ খেয়ে শক্তি বাড়ান। ধন্যবাদ ধন্যবাদ, বুঝতে পেরেছেন? সানজি 2 ভাইয়ের হতে টাকা উসুল করে রুম হতে বের হয়ে যায়। সারফারাজ বোনের যাওয়ার পানে তাকিয়ে মৃদু হাসে। আদরের বোন তাদের পাগলামি, অত্যাচার, আবদার নির্বিচার রে হজম করে তাদের 2 ভাইয়ের একমাত্র কাজ। কি ভাবছিস? কিছু না, বেলকনিতে আয়। কেন? আছে? যা আসছি। সারফারাজ উঠে স্লাইড ডোর টেনে ব্যালকনিতে চলে যায়। সান্নিধ্যও কিছুক্ষণ চুপ করে চোখ বন্ধ করে শুয়ে থাকে। অতঃপর উঠে সেন্টার টেবিল হতে ফোনটা নিয়ে চলে যায় ব্যালকনিতে। কালো রঙের টি শার্টটা হালকা টেনে ব্যালকনিতে থাকা ইজি চেয়ারে বসে পড়ে। সারফারাজ লাইটারের আলোতে সিগারেট ধরিয়ে সান্নিধ্যকে দেয়। জ্বলন্ত ব্যঞ্জনে হালকা হাওয়ায় চাই বর্ণের ধোঁয়া উড়ে যায়। 2 ভাই কিছুক্ষণ স্তব্ধ রাতে নীরবতার মাঝে কাটায়। সারফারাজ আবছা আলোতে সান্নিধ্যের দিকে তাকিয়ে বলে, নিজের রাগ কন্ট্রোলে আনার ট্রাই কর সান্নিধ্য। এগুলো মার্ডার কেস, এখানে হবে এতগুলো মার্ডার কেস অলরেডি তোর ঝুলিতে উঠে গিয়েছে। আর কত? আমার পায়ে তো আমার পায়ে যে পা লাগাবে তাকেই আমি শেষ করে দিব। শাহমাদকে টার্গেটে রেখেছি, ওর জাস্ট হাঁ করার অপেক্ষায়। একদম ইনকাউন্টার। কি দরকার? সান্নিধ্য ধোয়া ছেড়ে
বেতির মোড়ার উপর পা তুলে বসে, শান্ত কণ্ঠে বলে, এসব আবর্জনাকে বাঁচিয়ে রাখা মানে আমার পথের কাঁটা বিছানো। আমি সাধু বা সহৃদয়বান কোনো মানুষ নয় যে মায়া দয়া দেখিয়ে ছেড়ে দিব। ওসব সান্নিধ্য শাহজাদ খানের দ্বারা সম্ভব হয় না। ওকে আমি শেষ করব মানে করবই। ওসি সাহেব ফোন করেছিল আজকে, কথাবার্তায় বোঝা গেল তোর প্রতি বেশ অসন্তুষ্ট। হারামের বাচ্চাকে বল আমার সামনে আসতে। মুরাদের থেকে লাখ টাকা পকেটে পরে আমার ছেলেদের নামে মামলা দিয়েছে। আমি বলেছি তোর থেকে দূরে থাকতে, বাট এইভাবে ডিরেক্ট মার্ডারে নিজেকে জড়াস না। আর সান্নিধ্য 6-7টা করেও তোর কোনো তৃষ্ণা মেটে না। এখানে হবে কেন তৃষ্ণা মিটে না? বাবা যদি একবার জানে তুলকালাম বাজিয়ে দিবে। সান্নিধ্য স্মিত হাসে, অদূর পানে শীতল দৃষ্টিতে তাকিয়ে বলে, পিস্তল হাতে নিলেই শরীরে একটা তেজ আসে, নেশার মতো কাজ করে। মনে হয় সুরের বাচ্চাগুলোকে একেবারে মাটিতে মিশিয়ে দিই। এই মেজাজ নিয়ে বিয়ে করবি, সংসার করবি, টিকবে তো? আমি নিজেকে এত কোল রেখেই পারি না। তুই কি করবি? সান্নিধ্য সব সামলে নিতে পারবে ব্রো, চিন্তা নেই। বউ থাকবে হৃদয় পিণ্ডে, আর আমার পিছনে লাগা কুকুরেরা থাকবে পদতলে। কনফার্ম? এমপি পদটা আমার অনিশ্চিত, কিন্তু শাহরিন নিশ্চিত। সারপারাস অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে দেখে তার ছোট ভাইকে। হাতে থাকা জ্বলন্ত সিগারেটটা তার আপনা আপনি নিঃশেষ হয়ে যেতে থাকে। খুন খারাপি মারামারি, হাতে কি না শেষমেশ গোলাপ ফুল উঠেছে। কে সেই রমণী? কে এই অবাধ্য পুরুষকে একদম ঘায়েল করে দিয়েছে? সে কি জানে এই পুরুষ কোন ধরনের? তার কাটা সামলে নিতে পারবে কি? নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটবে? সান্নিধ্য বসা ছেড়ে উঠে হাত ছেড়ে নেয়। ব্যালকনিতে ছোট্ট লাগোয়া বেসিনে মুখ ওয়াশ করে হালকা পানিতে চুল ভেজায়। গোলাকার আয়নায় নিজের চেহারার দিকে তাকিয়ে বলে, মনে হচ্ছে প্রেমিক পুরুষ হয়ে যাচ্ছি দিন দিন। তোর প্রেমে পড়ার কথা শুনলে কে বেশি অবাক হবে বলতো? আম্মা? না। ভাবি? না। বাবা? হুশ বেটা, কে তাহলে? সারপারাস উঠে দাঁড়ায়, হাতে থাকা সিগারেট শেষের অংশটুকু গ্রিলের ফাঁকে ফেলে দিয়ে সান্নিধ্যের পিঠ চাপড়ে বলে, তোর দুশ্মনেরা যেগুলো এখনো পঙ্গু হসপিটালে ভর্তি আছে, বিশেষ করে মিজানুল বকশী। সান্নিধ্য ভ্রু বাঁকায়, সহজ গলায় বলে, ওরা শীর্ষ সন্ত্রাসী হয়ে বিয়ে করে বাচ্চা উৎপাদন করতে সক্ষম হলে আমি এমপি হয়ে কেন পারবো না? শালা, ওরা রোমান্টিক হয় কিভাবে? আমি মানুষ হয়ে এক্ষেত্রে পিছিয়ে মানা যায়? জোকস অব দ্য নাইট। সান্নিধ্য শেহজাদ খান ভালো, অবশ্যই, তবে সেটা শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে।